প্রিয় দর্শক, বাংলাভিউ টেলিভিশনের ফেসবুক লাইভে সবাইকে জানাচ্ছি স্বাগত। সাথে আছি আমি সাকিব আহমেদ মিটু, আর আমার সাথে ক্যামেরায় আছেন মুজাম্মেল হক। আমরা আছি আজকে যে সিলেটের হুমায়ুন রশিদ চত্বর, সেই হুমায়ুন রশিদ চত্বরে আজকে কঠোর লকডাউনের কিন্তু চতুর্থ দিন চলছে। আমরা যেমনটা আপনাদেরকে লকডাউনের শুরু থেকে প্রতি ঘন্টায় আপনাদেরকে এই লকডাউনের পরিস্থিতি সিলেটের বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলাম কেমন হচ্ছে সেই কঠোর লকডাউন, পুলিশের অবস্থান কি, যেখানে বারবার বলা হচ্ছিল যে এই কঠোর লকডাউনে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ আনসার মাঠে থাকবে এই কঠোর লকডাউন সফল করার ক্ষেত্রে। আমরা আজকে যে জায়গাটা আছি সেটা হচ্ছে গিয়ে হুমায়ুন রশিদ চত্বর। সেই হুমায়ুন রশিদ চত্বরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের চেকপোস্ট আছে এই জায়গায়। যেই গাড়ি এদিকে যাতায়াত করছে তাদেরকে কিন্তু চেক করা হচ্ছে এবং তারা কি কারণে বের হয়েছেন সেই কারণ তারা জানতে চাচ্ছেন। যদি কেউ যুক্তিসঙ্গত কারণ না বলতে পারছেন না, তাদেরকে কিন্তু জরিমানা করা হচ্ছে, মোবাইল কোর্টের মাধ্যমে মামলা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকায় যে কয়েকটি গাড়ি আছে আসলে এই ব্রিজের দিকে যাচ্ছে, সেই গাড়িগুলোকে কিন্তু তারা চেক করছেন এবং যারা যাত্রী আছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে লকডাউনের যে 1 জুলাই থেকে যে লকডাউন শুরু হয়েছে সেই লকডাউনের খবরাখবর প্রতি ঘন্টায় আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। গত সোমবার থেকে কিন্তু বুধবার পর্যন্ত বলা হয়েছিল যে সীমিত পরিসরে লকডাউন চলবে। তারপরে 1 জুলাই থেকে কিন্তু 7 দিনের কঠোর লকডাউনের ঘোষণা করেন বাংলাদেশ সরকার, যেখানে বলা হয়েছে যে কোনো কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। সেই কারণে যারাই বের হচ্ছেন তাদেরকে কারণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি যুক্তিসঙ্গত কোনো উত্তর না পাচ্ছেন কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আপনারা জানেন যে ঢাকায়, চট্টগ্রামে, বিভিন্ন জেলায় বিভাগে আমরা দেখেছি যে প্রশাসনের লোকজন প্রচুর মানুষকে আটক করেছেন, যারা বিনা কারণে, কোনো কারণ ছাড়া বাসার বাইরে বের হয়েছেন, তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। এছাড়াও কিন্তু বারবার বলা হয়েছে যারা সরকারি নির্দেশনা মানবেন না এবং যে লকডাউনের নীতিমালা আছে সেই নীতিমালা মানবেন না, তার বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থান নেবে পুলিশের প্রশাসন। আমরা যেমনটা দেখছিলাম যে সিলেটের বিভিন্ন জেলায় এবং বিভাগে এবং উপজেলায় কিন্তু মোবাইল কোর্ট রয়েছে, সেই মোবাইল কোর্ট কিন্তু প্রচুর অর্থদণ্ড দিচ্ছেন। যদিও সিলেটে এখন পর্যন্ত আমরা আটকের কোনো খবর পাইনি। গত 1 এবং 2 জুলাইয়ের যেটা আমরা জানিয়েছিলাম যে প্রায় 4,26,000 টাকা কিন্তু অর্থদণ্ড মানুষকে দেওয়া হয়েছিল। আমরা এই মুহূর্তে আছি সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে, যে নতুন ব্রিজ, সেই নতুন ব্রিজের মোড়ে। আমরা যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে গত 1 জুলাই এবং 2 জুলাইয়ের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে স্বাস্থ্যবিধি না মানায়, লকডাউনের নীতিমালা না মানায় যে শাস্তি দেওয়া হয়েছিল তার একটা পরিমাণ আপনাদেরকে জানাচ্ছিলাম। প্রায় 4,26,000 টাকা 1 জুলাই এবং 2 জুলাইয়ে অর্থদণ্ড দেওয়া হয় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। আমরা 3 জুলাইয়ের খবর আপনাদেরকে জানাতে চাচ্ছি। যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে তারা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালান। সিলেট মহানগর ও সকল উপজেলায় 33 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু একযোগে তারা কাজ করেছেন, মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। পরিচালনাকালে 208টি মামলা করা হয় এবং সেই সময় মামলা এবং জরিমানা করা হয় 1,96,650 টাকা অর্থদণ্ড কিন্তু প্রদান করা হয়েছে। সেই সাথেই মোবাইল কোর্টের সাথে ছিলেন র্যাব বাহিনী, সেনাবাহিনী, আনসার, বিজিবি। তারা কিন্তু শহরের, শুধুমাত্র সিলেট শহর না, সিলেট শহরে যে উপজেলাগুলো আছে, সিলেটের আশেপাশের উপজেলাগুলো আছে, সেই উপজেলাগুলোয় কিন্তু মোবাইল কোর্ট চালানো হচ্ছে। দর্শক, যেমনটা আসলে
আমরা বারবারই দেখছিলাম যে লকডাউনের কারণ কি সেটা হচ্ছে গিয়ে যে সারা দেশে কিন্তু করোনা সংক্রমণ বেড়েই চলছে। সেই সংক্রমণ বাড়ার কারণে কিন্তু এই কঠোর লকডাউন, কারণ এই সংক্রমণ যদি রোধ না করা যায় তাহলে দেশের অবস্থা কিন্তু খারাপ হতে পারে। সেই দেশের পরিস্থিতি ভালো রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য কিন্তু প্রশাসন, সরকার কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। যেটা বারবারই বলা হচ্ছিল যে ঘরে থেকে কিন্তু এই মহামারীকে মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা না করলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হতে পারে, কারণ বারবারই বলা হচ্ছিল যে দেশের যে কয়টি করোনা হাসপাতাল আছে সেগুলো কিন্তু সিট খালি নেই, আইসিইউ সংকট আছে। এই মুহূর্তে অসুস্থ হলে কিন্তু আইসিইউর সংখ্যাটা খুবই কম, জায়গা নাও হতে পারে। একটু দেখতে পাচ্ছেন যে আসলে যারা যানবাহন পাচ্ছে না তারা কিন্তু হেঁটেই চলাফেরা করছেন, কর্মস্থলে যাচ্ছেন, যারা কোনো কাজে বা বাজারে বের হয়েছেন। আমরা সেই সাথে একটা খবর আপনাদেরকে জানাতে চাই, জগন্নাথপুরের একটা খবর। সেটা হচ্ছে করোনা সংক্রমিত একই পরিবারের 5 জন কিন্তু তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। সেটা হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাকবেলি গ্রামে। সে একই পরিবারের কিন্তু 5 জন আক্রান্ত হয়েছেন। সেই 5 জনকে আসলে হোম আইসোলেশনে রাখা হয়েছে। গত 3 জুলাই আছে সিলেটের যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ল্যাব, সেখান থেকে আসলে তাদের পজিটিভ ঘোষণা করা হয়। দর্শক, আপনারা যেমনটা জানতে চেয়েছিলেন যে আসলে করোনার পরিস্থিতি কেমন, আসলে নতুন আপডেট কি, আমরা দেখেছি যে সাফা আয়েশা কমেন্ট করেছেন যে আসলে করোনার নতুন আপডেট কি। আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই যে গত 24 ঘন্টায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন আরও 2 শতাধিক মানুষ। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই যে করোনা সংক্রমণ বাড়ছে, আসলে সেটাকে থামাতে হলে আসলে অবশ্যই আমাদের ঘরে থেকে কিন্তু এই করোনা সংক্রমণ ঠেকাতে হবে। আমরা যেমনটা দেখেছি ভারতের অবস্থা খুবই খারাপ ছিল। হঠাৎ করেই কিন্তু তারা একটু কিন্তু কমিয়ে এনেছিলেন, কিন্তু হঠাৎ করে নতুন ভেরিয়েশন যেটা ছিল করোনার, সেটা কিন্তু ম্যাসাকার অবস্থা করে দিয়েছিল পুরো যে সেই ভারতের অবস্থায় এই পর্যায়ে ছিল যে তাদের লাশ দাফন করার মতো জায়গা ছিল না, লাশ পোড়ানোর মতো জায়গা ছিল না, হাহাকার ছিল, অক্সিজেনের সংকট ছিল, মানুষ হাসপাতালের বারান্দায় কিন্তু মৃত পড়ে গেছিলেন। সেই অবস্থাটা আমরা কিন্তু দেখেছি গণমাধ্যমে যে কী অবস্থা ছিল ভারতের। এরকম কোনো অবস্থা যেন দেশে না হয়, সেই কারণে কিন্তু এই লকডাউন। আর বারবারই বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু চলাফেরা করতে হবে, মাস্ক পরিধান করতে হবে এবং যে সরকারি নির্দেশনাগুলো আছে সেগুলো মানতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হুমায়ুন রশিদ চত্বর, সেই হুমায়ুন রশিদের চত্বরের পরিস্থিতি, যে এই জায়গাটা আসলে মূলত সিলেটের সঙ্গে সংযুক্ত মূল জায়গা। সারা দেশের যে সংযোগ সড়ক বলা হয়, এটার যে মূল মোড় সেটা হচ্ছে এই হুমায়ুন রশিদ চত্বর, যে ঢাকা মহাসড়ক, এখান থেকে কিন্তু শুরু হয়েছে। এখানে বড় একটা বাস স্ট্যান্ড আছে, যে কুমারগাঁও কদমতলী বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডের আসলে আমরা দেখিয়েছিলাম গত লাইভে যে পুরো বাসগুলো এখন বন্ধ আছে। তারপরেও যারা আসলে খুব প্রয়োজনে বাইরে বের হয়েছেন তাদেরকে কিন্তু বারবার এই এলাকাটা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কেন বের হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার মাধ্যমে আমাদের সহকর্মী মুজাম্মেল হক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন যে এই এলাকার পরিস্থিতি কীভাবে পুলিশ তাদের কার্যক্রম চালাচ্ছে এই লকডাউনে। আসলে আপনি যদি যারা ঘরে এখনও আছেন, বাসা থেকে বের হননি, তারা বের হলে আসলে আপনার
আপনারা কী পরিস্থিতির মোকাবেলা করতে হবে সেই বিষয়টা আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে অনেকেই অনেক জায়গার কথা বলছেন, আসলে আমরা চেষ্টা করি কিন্তু আমাদের বাংলা টেলিভিশন প্রতিটা লাইভে আর সরাসরি আপনাদেরকে সর্বশেষ আপডেট, সংবাদের আপডেট আপনাদের কাছে পৌঁছানোর। আমরা আগামীতেও চেষ্টা করবো আসলে বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে সেই জায়গার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর। প্রদর্শক, যেমনটা আসলে লকডাউনে হয় সে হচ্ছে সবচেয়ে বড়, অনেকেই আমাদেরকে বলেছেন যে নিম্ন আয়ের মানুষের কী অবস্থা। এখন পর্যন্ত আসলে তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ আমরা দেখিনি। তবুও আমরা গত লকডাউনে যেটা দেখেছিলাম যে বহু হৃদয়বান মানুষ, সামর্থ্যবান মানুষ যারা আছেন তারা কিন্তু মানুষের সাহায্যে এগিয়ে এসেছিলেন। এই করোনাকালীন সময়ে কিন্তু যখন লকডাউন হয়, আপনারা জানেন যে যারা নিম্ন আয়ের মানুষ থাকেন, দিন আনেন দিন খান, তাদের কিন্তু খুবই কষ্ট হয়। তারা কিন্তু অনেকটা অনাহারে থাকেন, সংসারের বাচ্চা, পরিবার এবং তাদের যে প্রিয়জনদের নিয়ে কিন্তু তারা খুবই কষ্টে থাকেন। আমরা দেখেছি যে যারা খুব হৃদয়বান মানুষ, সমাজের বৃত্তবান মানুষ, তারা কিন্তু মানুষের সাহায্যে কিন্তু এগিয়ে এসেছিলেন। যেভাবে তাদের সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা দেখেছি গত লকডাউনে মানুষের বাসায় বাসায় গিয়ে রাস্তায় খাবার পৌঁছে দিয়েছেন। আমরা সেই খবর কিন্তু প্রচার করেছি। আমরা আশা করব যে এই লকডাউনে যারা আপনারা যারা সামর্থ্যবান আছেন, হৃদয়বান মানুষরা আছেন, তারা কিন্তু আপনাদের আশেপাশের খবর রাখবেন, তাদের কী অবস্থা দেখবেন এবং তাদের যতটুকু সম্ভব সাহায্য করবেন। আমরা আমাদের সংবাদের মাধ্যমে সেই সব কার্যক্রম দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যারা বাজার করছেন বা বাজার করে নিয়ে যাচ্ছেন, তাদের গাড়িগুলোকে আসলে পুরাতন ধরনের ভরাট রয়েছে বাজারে। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হচ্ছে সারা দেশের যে সিলেটের সাথে সংযোগ হয়, সেই সংযোগ মোড় বলা হয় এটাকে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এখানে কিন্তু যানবাহনের জন্য অপেক্ষা করছেন, আসলে বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য, অথবা তারা কোনো কাজে এসেছিলেন। যেমনটা বলছিলাম যে এই যে সংযোগ মোড় সারা দেশের সাথে সিলেটের যে হুমায়ুন রশিদ চত্বর, এখানে এসে আসলে যে কদমতলী বাস স্ট্যান্ড এসে সবচেয়ে বড় বাস স্ট্যান্ড সিলেটের, সেই বাস স্ট্যান্ডটা কিন্তু এর কাছেই। এখান থেকে কিন্তু সিলেটের অন্যান্য উপজেলায় এবং সিলেটের বাইরে যে জেলাগুলো আছে, বিভাগগুলো আছে, সেখানে মানুষ যান। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গার আশেপাশে বহু মানুষ অপেক্ষা করছেন আসলে যানবাহনের জন্য। আমরা এই জায়গাটা পুরো পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে বাংলাদেশ টেলিভিশন কিন্তু প্রতিটা মুহূর্ত এবং শেষ আপডেট কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, আসলে কী অবস্থা পরিস্থিতির, এই লকডাউনে মানুষ কেমন আছেন, কি করছেন, লকডাউনের আইনশৃঙ্খলা বাহিনী কী করছে, সবগুলো কিন্তু আপনাদেরকে প্রতি মুহূর্তে এবং সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের লাইভের সাথে আছেন। আর বারবার যেটা বলা হচ্ছিল যে এই লকডাউনে সব ধরনের যানবাহন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র রিক্সা থেকে এই লকডাউনে বাইরে থাকার অনুমোদন দেওয়া হয়েছে। যেই বের হবেন আসলে কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র যারা হাসপাতালে যাবেন তাদেরকে হয়তো একটু ছাড় দেওয়া হবে রুগী নিয়ে হাসপাতালে পৌঁছার জন্য। আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ এখানে অপেক্ষা করছেন। একটু আপনি কোথায় যাবেন একটু যদি আমাদেরকে বলেন। ভাই রাজনগর যাব। রাজনগর যাবেন? আসলে এই যে রাজনগর যাবেন, এখন তো লকডাউন চলছে, যানবাহন নাই, কি করে যাবেন? যেভাবে যাইতে হইব, রুগী একজন নিয়ে আসছি আর একজন বাড়িতে রুগী এখন বর্তমানে, মানে একজনকে ইবনে সিনাতে রাখি আবার চলে যাইতেছি। রুগী নিয়ে আসছিলেন? জি। কোথা থেকে নিয়ে আসছিলেন? রাজনগর থেকে, মুন্সিবাজার।
জি আরেকজন রুগী আনতে যাবেন আপনি জি। এখানে যে আপনি কোনো গাড়ির ব্যবস্থা করতে পারেননি? কেন গাড়ি পাচ্ছি না, এর জন্য এখানে আসছি, যে কোনোভাবে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে এখানে কী করা যায়। ধন্যবাদ। আমরা শুনছি না একজন রাজনগরে যাবেন, আসলে তিনি রুগীকে নিয়ে এসেছিলেন, আরেকজন রুগী নিয়ে আসতে হবে তার ইবনে সিনাতে, কিন্তু তিনি আসলে কোনো যানবাহন পাচ্ছেন না। প্রিয় দর্শক, বাংলাবি টেলিভিশনের আমরা কিন্তু যে লাইভ করি সেই লাইভে কিন্তু সর্বশেষ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা ছিলাম সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা রিক্সা চালক আছেন তারা আসলে এখানে যাত্রীর জন্য অপেক্ষা করছেন। আপনি কখন বের হয়েছেন? সকাল 7টার দিকে বাড়িছি। আমরা কাজকর্ম করতে পারি না, কি করবো, কিভাবে চলবো, আমরা তো ইনকাম করতে পারি না। যে রিক্সা নিয়ে বাড়িছি, মালিক হলে রিক্সার মালিক হলে 100 টাকা ভাড়া দেওয়া লাগে লকডাউনের ভিতরে। আমরা কিভাবে চলবো, কিভাবে খামো, আমরা তো কিছু করতে পারি না, কই যাবো। ধন্যবাদ। আসলে রুজি করেছেন কিনা, আজকে কোনো টাকা পয়সা আয় করতে পেরেছেন? জি না, ইনকাম করতে পারি নাই। যে লকডাউনের ভিতরে মানুষ করি যাইতে পারে না, রিক্সার তো ধরো না, এত দূরে ইঞ্জেল্লা গাড়ি চায় সবাই। আমরা কী করবো, আমরা তো কর্ম করতে পারি না, ভাত খামো করে দিকে, ওই জন্য আমরা বাড়ি এলাম, রিক্সা নিয়ে চলতে পারি না। প্রিয় দর্শক, আপনার জীবনটা শুনছিলেন যে একজন রিক্সা চালক ভাই বলছিলেন আসলে আসলে আমার আরেকজন ভাই আসছেন, সে আসলে কি বলতে চান একটু শুনতে চাই। আসলে আপনি কি বলতে চাচ্ছেন একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার তো কিছু করার নাই, দেশের যে পরিস্থিতি, কিন্তু আমরা তো ফেটো বাদ নাই। সরকার যেটা করে এটা তো আমরা লাগে ভালোও তো একটা উদ্যোগ নিছে, কিন্তু এর ভিতরে আমরা তো ফেটো বাদ নাই। যদি আমরা কিছু দেওয়া হইতে যা বড় বড় বন্ধ থাকো, আমরা বন্ধ থাকলাম মনে, আমরা এছাড়া আর কোনো রাস্তা নাই। আর আমরা যে অবস্থা, আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা যদি এই রোজগার যদি বন্ধ হয়ে যায় তা আমরা তো গরো উপাস থাকতে হইব। কারণ দেখা যায় যে করোনায় মরার চাইতে আমরা রুজি করি, আমরা বাচ্চাইতের ফেটো বাদ দিয়ে আমরা মরাটা ভালো, আমরা এটাও বাঁচিয়ে আনি। সরকার এটা একটা চিন্তা ভাবনা করুক যে করোনায় মানুষ মরার চাইতে কিন্তু এখন রাস্তাত মানুষ মরতে রাজি, যেহেতু তার বাচ্চাইতের ফ্যামিলির রুটি রোজগার বা করিয়া নিয়া ভাত দেওয়া, ভাত বিস্কুট যাও হোক, মানে ফ্যামিলি সংসার চালানির লাগে। এখন মানুষ এমন অবস্থা হয়েছে আমরার যে আমরা না খাইয়া মরার চাইতে, করোনা মরার চাইতে আমরা না খাইয়া মরে যাম। সরকার একটা উদ্যোগ নেওক যে অন্ততকে আমরা এক মাসে অন্ততকে আমরা 10 দিনের খানি দেওক, আমরা 1 মাস 2 মাস আমরা গরো বন্ধ থাকবো, যেমনি তেমনি হোক। আর সরকার যেগুলা দে, যে ত্রাণ দেয়, যে চুরগুলোর গেছে, ডাকাইতগুলোর গেছে, যে ডাকাইতগুলো তারা রুফেট পড়ে। হাসিনার সরকার যথেষ্ট ত্রাণ দেয়, যথেষ্ট সহযোগিতা করে, কিন্তু এগুলো দেয় চুরগুলোর গেছে, বালা মানুষের কাছে দেয় না। আর চুরাইনতে নিয়ে সব খায়, ফুকরিত নিয়ে ফালায় চাউল, গরিব মানুষের দেয় না, টিন নিয়ে ফুকরিত নিয়ে ফালায়, এগুলা করে। যদি এগুলা ঠিকমতো মানুষের আতয়ে পৌঁছতো, মানুষ কিন্তু বাড়িল না রাস্তা। তখন দৌকা মানুষ, অভাব নাই মানুষের, মার্কস নাই, মানুষ কিতা করবো, তার এখন রুটি রোজগারের লাগি বাড়ি গেছে। ওই যে রিক্সার ড্রাইভার অকল এখন রুজি যদি লিয়া যায় করো, তে খাইতো আনলে তার বাচ্চা কাচ্চা উপাস। হাসিনা তো এখান দেখরা না, তাই তো দিন চুরাইন্তর গেছে, তাই দৌকা সরাসরি দেওয়ার ব্যবস্থা করুকা। দেশ শান্তি, মানুষ শান্তি, আমরাও শান্তি। ঠিক আছে, আপনি চান যেন সরকার আসলে সঠিক মানুষের কাছে খাবার বা সহায়তা পৌঁছালে আসলে আপনাদের কাছে আসবে, সেটাই তো বলতে চাচ্ছেন? হ্যাঁ, এটাই চাইছি। কিন্তু হাসিনা যথেষ্ট সহযোগিতা করে, দেশের মানুষের লাই জীবন দেয় সহযোগিতা করে, হাসিনালাই অবশ্যই অনেক ধন্যবাদ দেয়। কিন্তু এই চুরাইন্তরে যদি না ঠিক করে হাসিনা সরকারে, কিন্তু এরা কিন্তু ফেল করব। এই দেশের যে কতটা চুরাইন ফালের হাসিনা, এগুন্তরে আগে কোকা যে হরাইয়া দিত, লাতমারি হরাইয়া দিত, হাসিনার লাগি কিন্তু আমরা জীবন দিতে রাজি, আরও জীবন দিব আমরা গিয়া। কিন্তু এই চুরাইন্তরে যত সময় না হরাইছে, তত সময় তো হাসিনালাই খাল কালা করে নিয়া এই সরকারের লাগে। ধন্যবাদ। আচ্ছা, যেমনটা শুনছিলাম আসলে একজন বলছিলেন আসলে তার মনের খুব, তিনি কষ্টে আছেন। আসলে তিনি বলছেন যে আসলে করোনা থেকে তিনি না খেয়ে মারা যাবেন। আসলে মানুষের মনে এখন কষ্ট আছে, তারা হয়তো আয় করতে পারছেন না, রুজি করতে পারছেন না, পরিবারের জন্য খাবার নিয়ে যেতে পারছেন না, সেই জন্য তাদের নানান ক্ষোভ আছে, তারা দাবিও আছে, সেই দাবিটাও আমরা শুনলাম। কোন সময় বাড়াইছেন ভাইয়া? বাড়িছি সকালবেলা 9টার সময় বাড়িছি। রুজি তো লকডাউন লাগে খুব কম রুজি, গার্মেন্টস দোকান দাকান সব বন্ধ, মার্কেট টুকের সব বন্ধ। রুজি মার্কেট খোলা থাকতো, রুজি রোজগার হইতো, তো সপ্তাহ বন্ধ দিয়েছে, রুজি রোজগার হবে না। আগে 500, 600, 700, 800 দিন চলে কামাই গেছি, এখন তো 700, 800 রুজি দিন অনেক হয় না। 300, 200 এবার কীভাবে চলে, বোবাচ্ছে কি চলতে না, খুব কষ্টের মাঝে আছি বর্তমানে, এই অবস্থা বর্তমানে চলতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি মাস্কটা সিরিয়াস আগে করতে চলে আছে, মাস্ক লাগাইছে, গরম লাগে বলে মাস্ক লাগাইছে, মাস্ক করতে চলে সিরিয়াস আগে আমার। আচ্ছা, তাহলে আপনি মাস্কটা লাগিয়ে রাখবেন, মাস্ক কিনে ফেলেন, মাস্ক পরে রাখবেন।
প্রিয় দর্শক, আসলে আমরা কথা বলছিলাম কিছু মানুষের সাথে যারা খেটে খান, দিন আনেন দিন খান, সেই মানুষগুলো আসলে তাদের কথা বলছিলেন। আসলে যেমনটা অনেকেই বলছিলেন যে আসলে যারা রিক্সা নিয়ে বের হয়েছেন তাদেরও কিন্তু মনে কষ্ট আছে, তাহলে কারণ হচ্ছে মানুষ যেহেতু নেই, তাদের আয়ও কম। এছাড়াও একজন বলেছেন আসলে তিনি তার পরিবারকে নিয়ে কষ্টে আছেন, এবং সরকারি যে সহায়তা হয় আসলে মাঝে মধ্যে আমরা খবরে দেখতে পারি যে নানানভাবে লুট হয়ে যায়, সেইগুলো আসলে নজরদারিতে রাখার জন্য তিনি অনুরোধ করেছিলেন। আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে এই লকডাউনে দিচ্ছিলাম। আজকে 4র্থ দিন চলছে। আমি এই মুহূর্তে আছি হুমায়ুন রশিদ চত্বরে, আমার সাথে ক্যামেরা আছেন মুজাম্মেল হক। আমরা পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট পেলে আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বিদায় নিচ্ছি আমি সাকিব আহমদ মিঠু।